এই ভিডিওতে আমরা এসএসসি জিডি 2024-এর 28/2/2024 9টা থেকে 10টা 1 ঘন্টার যে পরীক্ষাটা ছিল, মানে ফার্স্ট শিফটের অঙ্কের যে সলভ সেটা নিয়ে এখানে আলোচনা করব এবং সেই অঙ্কের সলভগুলো আমরা এখানে দেখাবো। যদিও দেখো উপরে হেডিং কিন্তু এসএসসি জিডি 2025 লেখা আছে, 2025-এর আমরা প্রিপারেশন নিচ্ছি, কিন্তু এই ভিডিওতে সলভ করছি কিন্তু 28/2/2024-এর যে অঙ্কের প্রশ্ন সেগুলো। চলো প্রথম প্রশ্ন দেখা যাক। এখানে দেখো সরলীকরণের প্রশ্ন দেওয়া আছে, তাহলে সরলীকরণ করো এটাকে। 42 ভাগ আছে কত 3, তাহলে 42 ভাগ 3 গুণ এখানে আছে 7 প্লাস 42কে 6 দিয়ে ভাগ করলে হবে 7, তাহলে এটা 7 থাকলো থার্ড ব্র্যাকেট। আচ্ছা এখানে দেখো 2 অফ 7 আছে, তাহলে অফের কাজটা আগে করতে থাকে, বদমাস নিয়ম অনুযায়ী হয় যেহেতু, তাহলে 2 × 7, তাহলে 2 গুণ 7 করো একবারে 14 লিখে দিলাম এখানটায়। আচ্ছা তাহলে 42কে কাটলে কত হবে 14, তাহলে 14 গুণ 7 আর 7 14 হবে, ভাগ আছে 14, তাহলে নিচে 14 লিখে দিলাম, 14 কাটা, তাহলে থাকলো কত 14, অপশান 4 মানে 14 হবে অ্যান্সার। একটি অর্থরাশির ওপর প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ 600 টাকা এবং দ্বিতীয় বছরে হলো 660 টাকা, বার্ষিক সুদের হার নির্ণয় করো। দেখো প্রথম বছর ছিল 600, পরের বছর হলো 660, তাহলে বাড়লো কত 60 টাকা। কত টাকার উপর বেড়েছে? এই 600 টাকার উপর বেড়েছে, তাহলে 600 মানে 60/600 ইন্টু কত 100, 0 কাটো, এটাতে কাটলে 10, তাহলে 0 কাটা, তাহলে 10% সুদের হার, অপশান ডি হবে সঠিক 10%। মান নির্ণয় করো, আবার দেখো সরলীকরণের প্রশ্ন দিয়েছে, তাহলে সরলীকরণ করো বদমাস নিয়ম অনুযায়ী, তাহলে 20 - 3 গুণ কত 4 আর 1 5 করে দাও এটাকে 5। আচ্ছা এটা ভাগ চিহ্ন আছে, তাহলে ভাগ হচ্ছে 2, এটা পয়েন্ট অ্যান্সার আসবে বুঝতে পারছি। আচ্ছা তাহলে লসাগু নিয়ে নিচ্ছি 20, 2 লসাগু নিয়ে নিচ্ছি, তাহলে 20 × 40 হলো 40 - 3 5 15, তাহলে 20 থেকে 15 বাদ গেলে কথা হয়, এই 40 থেকে 15 বাদ গেলে কথা হয় 25, তাহলে 25/2, তার মানে 12.5 অ্যান্সার হবে 12.5, অপশান সি হবে সঠিক। 9 জন সদস্যের একটি দলের গড় বয়স আছে 42, তাহলে গড় বয়স যদি 42 হয় তাহলে সমষ্টি কত হবে 9 × 42, এটা থাকুক, এরকম গুণ করার দরকার নেই। আচ্ছা বলছে জ্যেষ্ঠতম সদস্যের বয়স 58 বছর, যদি ওই জ্যেষ্ঠতম সদস্যকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বাকি সদস্যদের গড় বয়স কত? আচ্ছা এটা তাহলে যোগ করতে হবে, তোমার গুণ করতেই হবে, 9 দুগুণী 18 8, হাতে আমার 1, 4 নং 36 আর 37, তাহলে টোটাল 9 জন লোকের গড় বয়স যে 42, তাহলে মোট বয়স কিন্তু 378 বছর। এর মধ্যে সবথেকে জ্যেষ্ঠ যে বড় যে তার বয়সটা বাদ দিয়ে দিতে বলছে, তাহলে 58 জন যে 58 বছরের যে বয়স সবথেকে বড় তারটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এটা হবে 0, 5 আছে কত হলে 17 হবে, 5 থেকে 7 হচ্ছে 2, তাহলে আর এখানে থাকলে কত তোমার 320, এটা কজন লোক আছে দেখো, টোটাল ছিল হচ্ছে 9 জন, তার মধ্যে থেকে জ্যেষ্ঠ যে বড় সব থেকে তার বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে থাকলো কত 8 জন, তাহলে এই 8 জন সদস্যের মোট বয়স কত এই 320, তাহলে গড় বয়স কত হবে এই 8 জন লোকের গড়ে বয়স কত হবে 320, গড় মানে ভাগ 8 দিয়ে ভাগ, তাহলে 8 দিয়ে ভাগ করে দাও, কত 4টা 32, তাহলে 40 বছর হবে এই 8 জনের বাকি যে সদস্য থাকলো তাদের গড় বয়স, অপশান সি হবে সঠিক। একটি ইলেকট্রনিক গেজেট 15% ছাড় দিয়ে 25,500 টাকাতে বিক্রি হয়, গেজেটটির মুদ্রিত মূল্য কত? আমি ধরে নিচ্ছি মুদ্রিত মূল্যটা x টাকা, তাহলে যে মুদ্রিত মূল্য বা লিখিত মূল্য যদি x টাকা হয় তারপর ছাড় দিচ্ছে কত 15%, তাহলে 15% যদি ছাড় দিই তাহলে 85% আমি দাম নিচ্ছি, তাহলে 85 কত 100 ইকুয়াল টু কত, ছাড়টা দেওয়ার পরে বিক্রি হচ্ছে কত 25,500 টাকায় বিক্রি হচ্ছে এটা। তাহলে এখানে 0 দিয়ে কাটো, দেখো এটা যদি 17 দিয়ে 5 দিয়ে কাটি তাহলে 5 × 17 = 85, 5 × 20 = 100 এটা। আচ্ছা 17 দিয়ে কাটো, 17 অক্ষে 17 থাকলো কত, এখানে থাকছে 8 85, 5 17 85, তাহলে 15, তাহলে x ইকুয়াল টু কত 15 × 20, 15 × 20 গুণ করলে হচ্ছে 15 দুগুণে 30, তারপর 0 হচ্ছে কটা 4খানা 0, এটা তার মানে 30,000 টাকায় বিক্রি হবে, যেটা মুদ্রিত মূল্য যেটা লেখা ছিল সেটা হচ্ছে তোমার 30,000 টাকা লেখা ছিল, আর ছাড় দিয়ে 25,500 টাকা বিক্রি হচ্ছে, তাহলে অপশান ডি হবে সঠিক। আচ্ছা আবার দেখো সিম্পলিফিকেশন দিয়েছে, তাহলে সিম্পলিফিকেশন কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার রয়েছে, খুব ভালো করে করবে এটা। আবার সরলীকরণ, আচ্ছা সরলীকরণ এটা লাগবে না, ডাইরেক্ট দেখো এটাকে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলতে পারি, দেখো 6.5 আর 6.5, আমি এই 6.5টাকে আমি এ ধরছি আর 2.5টাকে আমি বি ধরছি। দেখো একই জিনিস যদি এটা দেখো, এটা যেহেতু এ তাহলে এটাও এ হবে, এটা যেহেতু বি ধরলাম তাহলে এটাও বি, তাহলে দেখো দুটো এ গুণ করলে হবে এ স্কোয়ার আর দুটো বি গুণ করলে হবে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, একবার যোগ এ প্লাস বি আর একবার বিয়োগ ইন্টু করে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসবে ডাইরেক্ট। তাহলে দেখো এখানে একবার এই 6.5-এর সঙ্গে 2.5 যোগ করে দাও, 6.5-এর থেকে সঙ্গে 2.5 যোগ, আর একবার 6.5-এর থেকে 2.5 বাদ দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, তাহলে 6.5-এর সঙ্গে আড়াই গুণ করলে কথা হয়, যোগ করলে 6.5 7 8 9, তাহলে সঙ্গে এটা হলো 9 ইন্টু
6.5 থেকে 2.5 বাদ দিলে কত হচ্ছে 4, তাহলে 4 নং কত 36, তাহলে ডাইরেক্ট অ্যান্সার বেরোবে 36, অপশান 2 হবে সঠিক। যদি মনীষ একটি কাজের 3/5 48 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে মনীষ একই কাজের 1/5 কত দিনে সম্পন্ন করবে? দেখো মনীষ যেটা সম্পন্ন করছে 3/5 কমপ্লিট করছে 48 দিনে, তাহলে মোট যে কাজ 1 অংশ এটা করবে কত দিনে? তাহলে 48 ইন্টু এটা উল্টে দাও, কত হবে 5/3 দিনে এটা মোট কাজটা শেষ করবে। তাহলে এটা কাটো, কত হচ্ছে 3 × 16 48, তাহলে 16 ইন্টু 15, তোমরা 5 16 80 ইউনিটে মানে 80 দিনে কমপ্লিট করতে পারবে, 80 দিনের মোট কাজ যেটা আছে 80 দিনে। কিন্তু বলছে তাহলে মনীষ ওই কাজ একই কাজের 1/5 কত দিনে কমপ্লিট করবে? দেখো 1 অংশ কমপ্লিট করলে 80 দিনে, তাহলে 1/5 কমপ্লিট করবে কত দিনে? তাহলে এই 80কে 80 ইন্টু 1/5 করো, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে 16, তাহলে 5 16 80, তাহলে 16 দিনে কমপ্লিট করবে, অপশান এ হবে সঠিক। একটি শার্ট $30 কেনা হয় এবং $40 বিক্রি করা হয়, তাহলে লাভের শতকরা হার নির্ণয় করো। দেখো $30 কিনছে, তার মানে সিপি কত, ক্রয় মূল্য কত $30 বা $30। আচ্ছা সেলিং প্রাইস কত আছে? সেলিং প্রাইস কিনছে হচ্ছে তোমার $40, তাহলে ক টাকা লাভ করলো? তাহলে প্রফিট করছে দেখো $10। এই যে $10 লাভ করলো, এই লাভ সবসময় কার পরে হবে? সবসময় ক্রয় মূল্যের পরে হবে। তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি বের করি, প্রফিট পার্সেন্টেজ শতকরা লাভ, তাহলে লাভ হয়েছে $10, কত টাকার উপরে? $30 উপর, সবসময় ক্রয় মূল্যের উপরে, তাহলে 10/30 ইন্টু কত 100, এটা 0 0 কাটা 1/3 মানে কত 33 পূর্ণ 1/3, অপশান এ হবে সঠিক। 33 পূর্ণ 1/3 মানে 33.33%, এত, তাহলে অপশান এ। 9-এর প্রথম 5টি বিজোড় গুণিতকের গড় কত? দেখো একটা হচ্ছে তুমি ডিটেলস করলে করতে পারো যে 9 হবে, 3 নং 27 হবে, ঠিক আছে, মানে প্রথমে 9কে 1 দ্বিগুণ করলাম, 9কে 1 দ্বিগুণ, তারপর 9কে তোমার 3 দ্বিগুণ, তারপর 9কে 5 দ্বিগুণ, 5 নং 45, ঠিক আছে, এভাবে তুমি করতে পারো। তাহলে কী করা হচ্ছে দেখো, 9-এর প্রথম 5টা বিজোড় গুণিতক দুরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি। যে একটা হচ্ছে 9কে 1 দিয়ে গুণ করছি, একটা 9কে 3 দিয়ে গুণ করছি, বিজোড়গুলো দিয়ে গুণ করতে হবে। আচ্ছা 9কে 5 দিয়ে গুণ একটা, 9কে 7 দিয়ে গুণ একটা, আর 9কে 9 দিয়ে গুণ একটা, খুব সহজে হয়ে যাবে। দেখো প্রথম 5টা যেহেতু, তাহলে 1 2 একটা 2 3 4 5টা হয়ে গেছে। তাহলে দেখো পরপর যেহেতু আমি নিয়েছি প্রথম 5টা যেহেতু, তাহলে এখান থেকে লাস্টের 2টো বাদ আর এখান থেকে লাস্টের 2টো বাদ, তাহলে এইটা হবে তোমার গড়, 5 নং 45 হবে গড়, তাহলে অপশান ডি হবে সঠিক 45। এই একভাবে করতে পারি, অথবা তুমি আরেকভাবে ভাবতে পারো। কীরকম? দেখো এই যে সংখ্যাগুলো হলো, আমি 9টা যদি কমন নিয়ে নিতাম তাহলে থাকতো কত? 1 থাকতো, 3 5 7 আর থাকবে 9, এই প্রথম 5টা। 9টা সংখ্যা যেহেতু 9-এর গুণিতক যেহেতু, জন্য 9টা কমন নিয়েছি, 9-এর গুণিতক যেহেতু 9 কমন, প্রথম 5টা বলেছি তাহলে 5টা লিখে দিয়েছি। তাহলে এই যে এর গড় শর্টকাটে কীভাবে বের করে? লাস্ট আর ফার্স্ট যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 1 + 9 বাই হচ্ছে 2, তাহলে গুণ করলে কত হচ্ছে 9 ইন্টু 9 রেখে 10, 10/2 করলে 5, তাহলে 5 নং 45, এটা হচ্ছে 9-এর প্রথম 5টা গুণিতক। যেমন বলবে তুমি সেই, যদি বলে 10-এর গুণিতক তাহলে এখানে 10 কমন নিতে হতো, যদি বলতো 8-এর গুণিতক তাহলে 8টাকে কমন নিতাম, ঠিক আছে, তাহলে অপশান ডি হবে সঠিক, সেক্ষেত্রে উত্তর অপশান 45ই আসবে। আচ্ছা এখানে চলে আসো, দেখো এই কোশ্চেনটা আমরা দেখে বুঝতে পারছি এটা অনুপাত সমানুপাতের প্রশ্ন। তাহলে 5m + n বাই 5m - n ইকুয়াল টু কত? 5/2, তাহলে বলছে m/n কত? খুব সহজে করে ফেলা যায়। আমরা বলেছিলাম শর্টে যদি তাড়াতাড়ি টাইম বাঁচাতে হয়, উপর নিচে দেখো সেম জিনিস আছে, শুধু যোগ আর বিয়োগের পার্থক্য। তাহলে এটাকে আমি যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করতে পারি। 5m/n ইকুয়াল টু কত? এই দুটো একবার যোগ হবে, একবার এই দুটো বিয়োগ হবে, তাহলে 5 আর 2 যোগ করলে হবে 7, 5 থেকে 2 চলে গেলে কত থাকবে 3, তাহলে m/n 5টায় কোনাকুনি গুণ হবে, তাহলে 7/3 5 15, তাহলে 7:15, অপশান 4 হবে সঠিক। অথবা তুমি কোনাকুনি গুণ করেও করতে পারো, তাহলে অপশান 7 মানে 7:15 এটা হবে সঠিক অ্যান্সার। m n-এর চেয়ে দ্বিগুণ দক্ষ, m n-এর থেকে 66 দিন কম সময় একটা কাজ শেষ করতে পারে। যদি দুজনেই একসাথে কাজ করে তাহলে ওই কাজটি কত দিনে শেষ হবে? m আর হচ্ছে n, m বলেছে n-এর থেকে দ্বিগুণ দক্ষ, তাহলে m যেহেতু দক্ষ দ্বিগুণ, তাহলে n যদি 1 হয় m হবে 2, তাহলে এটা হচ্ছে তোমার এফিসিয়েন্সি। আমরা জানি ডে ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, মোট কাজ বাই তোমার এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি যা আছে ডে হবে ঠিক তার উল্টো, তাহলে ডেটা কত হবে আমি একটু ধরে নিই, এর উল্টো হবে কোনাকুনি, তাহলে এটা হবে 1, এটা হবে কত 2, ইন্টারচেঞ্জ হয়ে গেল। এইখানে তো পরের লাইনে বলছে m n-এর থেকে 66 দিন কম সময় করতে পারে, তাহলে কে করছে? m কম দিনে করছে। তাহলে দেখো এটা করছিল 2 n, এ করছে 1, তাহলে 1 দিন আগে কম করছে না? এই 1-এর মান 66, তাহলে এই 1-এর মান যদি 66 হয়, তাহলে আমি এখানে আবার লিখছি m আর হচ্ছে n, তাহলে আমি ডেটা ধরছি, এটা ডেটা, হ্যাঁ। তাহলে 1-এর মান হচ্ছে 66, 2-এর মান কত হবে? 66 ডবল 132, এই দুটো লসাগু নাও 132, তাহলে 66 2 32, আর
132 হোক 132, তাহলে 2:1, এটা এফিসিয়েন্সি, যে 2:1 এফিসিয়েন্সি এসছে। তাহলে আমাকে বলছে দুজনে একসাথে যদি কাজ করে তাহলে কাজটা কতদিনে করবে, তাহলে মোট কাজ কত, তাহলে এখন এম আর এন একসাথে করছে, মোট কাজ 132 ইউনিটের কাজ, এটা হচ্ছে মোট কাজ। দুজনে একসাথে মানে 2 আর 1 3, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও এটাকে, তাহলে 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 4 12, 3 4 12 মানে 44 ডেজ, 44 দিন। অপশান সি হবে সঠিক। সানির আয় সোনুর আয়ের থেকে 15% বেশি এবং সোনুর আয় মনুর আয়ের থেকে 30% বেশি। সানির আয় মনুর আয়ের থেকে কত শতাংশ বেশি? কে কে আছে? একটা আছে সানি, একটা আছে সোনু, একটা আছে সানি, একটা আছে সোনু, আর কে আছে, আর তোমার আছে হচ্ছে মনু। এই তিনজনা, এই তিনজনার দেখো এখানে বলছে সানির আয় মনুর আয়ের থেকে 15% বেশি, সোনুর আয় মনুর আয়ের থেকে 30% বেশি। তাহলে আমি শুরু করছি সেকেন্ডটা থেকে, সোনুর আয় মনুর আয়ের থেকে, তাহলে মনুটা আমি ধরছি 100, তাহলে সোনুর আয় কত, 30% বেশি, মানে সোনুর আয় হবে তোমার 130। পরে বলছে সানির আয় সোনুর আয়ের থেকে 15% বেশি, তাহলে 130-এর 15% বেশি হবে কে, সানি। সানি 130-এর 15%, তাহলে 130-এর 15% বের করলে কত হচ্ছে দেখো, 15% বেশি মানে 115 বের করো একবারে, বাই হচ্ছে 100, তাহলে 0 0 কাটো, বা এটা 23 হতো, এটা হচ্ছে তোমার 20 হতো, একবারে করছি 0 0 কাটলাম এখন। আচ্ছা, এটা দশমিকে আসবে, তাহলে 13 × 23, তাহলে এটা কত হলো, 13 × 23 বাই কত 2, তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসছে, 149.5। এটা এটা তাহলে সোনু 149.5। তাহলে বলছে সানির আয় মনুর আয়ের থেকে কত শতাংশ বেশি, সানি এটা মনুর থেকে কত বেশি, দেখো এটা 100 আর এর 149.5, তাহলে 49.5 বেশি, 49.5 বেশি, তাহলে অপশান এ হবে সঠিক। আবার দেখো সরলীকরণ দিয়েছে, অনেকগুলো সরলীকরণ আমরা পেলাম কিন্তু, তাই তো। 13 থার্ড ব্র্যাকেট আছে 45 প্লাস 4, সেকেন্ড ব্র্যাকেটে 257 মাইনাস 3, আচ্ছা গুণ এই দুটো দেখো 9 আর 3, 9 3 12 2 হাতে আমার 1, 3 আর একটা 4, 4 2 6 62, এটা। তাহলে 13 থার্ড ব্র্যাকেট থাকুক 45 প্লাস 4 257, এটা গুণ করলে কত হচ্ছে, 3 দুগুণি 6 আর 3 6 18, 186, এটা। তাহলে 13 45 প্লাস 4 ইন্টু, আচ্ছা 7-এর থেকে 6 চলে গেলে 1, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে, আচ্ছা তাহলে 100 মানে তোমার 71 হলো, এটা শুধু 71। তাহলে 13 এখান থেকে হচ্ছে 45 প্লাস 4 অক্ষে 4, 4 7 28, 286 284, এটা হলো। আচ্ছা এবার কী করতে পারবে, এদের যোগ করে দাও, 5 আর 4, 5 আর 4 9, আচ্ছা 8 আর 4, 8 আর 4 12 2 আমার 1, 2 আর 1 3, 329, তার সঙ্গে প্রথমে 13 গুণ ছিল 13। তাহলে দেখো লাস্ট টার্মগুলো যদি আমরা গুণ করি ইউনিট ডিজিট, এখানে আছে 9 আর এখানে আছে 3, তাহলে 3 নং 27 7 হবে, এখানে লাস্টে 7 তোমার একটাই আছে, অপশান 2 হবে সঠিক। 46 11 এবং 43-এর প্রতিটির সাথে কোন সংখ্যাটি যোগ করলে প্রাপ্ত সংখ্যাগুলো সমানুপাতে থাকবে। দেখো একটা তুমি যদি ডিটেলস করতে যাও তাহলে প্রত্যেকটা সংখ্যা মনে করছি এক্স যোগ করলে সমানুপাতে থাকবে, মানে 12 প্লাস এক্স বাই 46 প্লাস এক্স ইকুয়াল টু কত, 11 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স। এবার এখান থেকে তুমি সমাধান করলে এক্সের মান বের করলে সহজ একটা বের হবে, কিন্তু বেশ লেন্দি প্রসেস হবে। সব থেকে সোজা মেথড হবে এখান থেকে অপশানগুলো ধরে নাও, অপশানগুলো ঠিক আছে। আমি ধরে নিচ্ছি, ধরো প্রথমে অপশান ধরো বা যেটা ইচ্ছা ধরো, এখানে ফার্স্ট অপশান ধরছি, তাহলে 12 আর এক্সের মান আমি ধরলাম 5, তাহলে 12 আর 5 কত হবে 17, 46 সঙ্গে 5 যোগ করলে কত হবে 51, দেখো যেন কাটাকাটি যায় এমন যেন মান ধরো। আচ্ছা এই পাশটা কত হচ্ছে, 11 সঙ্গে 5 যোগ করলে 16, 43 সঙ্গে 5 যোগ করলে কত হবে 48, দেখো দুপাশের জন্য সেম চলে আসে, ইকুয়াল টু দুপাশের জন্য সেম চলে আসে, 317 কত হবে 51, 3 16 48, তাহলে দেখো এই পাশেও 1/3, এ পাশেও 1/3, তার মানে তুমি যে মানটা আমি ধরলাম সেটা কিন্তু ঠিক ধরেছি। যদি এটা না হতো তাহলে আমাকে আবার সেকেন্ড থার্ড এবার চেক করতে হতো, কিন্তু অনেক ইজিলি এভাবে হবে। আর তুমি যদি এটা সলভ করতে অনেক জটিল হবে, তার সঠিক অ্যান্সার হবে কি, অপশান এ। সরল সুদের হারে বিনিয়োগ করা একটা অর্থরাশির 19/5 বছরে নিজের 69/50 গুণ হয়ে যায়, বার্ষিক সুদের হার কত। দেখো এখানে একটা রাশি ভগ্নাংশ দেওয়া আছে কত, 69/50, সবসময় নিচেরটা হয় আসল, এইটা তোমার হচ্ছে আসল মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা কি তোমার, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল। আর উপরটা কি, উপরটা হচ্ছে তোমার সুদ আসল দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে তোমার সুদ আসল অ্যামাউন্ট, এটা হচ্ছে তোমার সুদ আসল অ্যামাউন্ট, এটা উপরেরটা। তাহলে তুমি সুদ আসল পেয়ে গেলে, আসল পেয়ে গেলে, তাহলে তুমি বলো তো শুধুমাত্র সুদ কত, এসআই বা সিম্পল ইন্টারেস্ট কত হবে, এই 69 থেকে তুমি বাদ দিতে হচ্ছে 50, তাহলে কত হচ্ছে 19 টাকা।
এই 19 টাকা তোমার হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। এবার আমরা কি জানি আই ইকুয়াল টু PRT বাই 100, আই ইকুয়াল টু PRT বাই 100। তাহলে আই কত 19 টাকা বসিয়ে দাও ডাইরেক্ট, আর পি কত, পি হচ্ছে 50 টাকা। সুদের হার কত জানি না, টি কত, টাইম দেখো এখানে বলে দিয়েছে কত বছর, টাইম হচ্ছে তোমার 19/5 বছরে। তাহলে টাইম বসাও 19/5 ইন্টু ফর্মুলার তোমার হচ্ছে 100। এবার দেখো অঙ্ক শেষ। 50 দুগুণি কত 100, 19 কাটা, তাহলে আর এর মান কত হচ্ছে 10%। তাহলে অ্যান্সার হবে অপশান সি। বলছে একটা নির্দিষ্ট যাত্রার 1/3 24 কিলোমিটার পার ঘন্টা গতিতে, 1/4 36 কিমি পার ঘন্টা গতিতে এবং বাকি অংশ 60 কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করে। সম্পূর্ণ যাত্রার গড় গতি কত হবে? যেরকম 3টে 4টে আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। দেখো এইখানে দেখো প্রত্যেকটা যে সংখ্যা দেওয়া আছে কত 24, 36 এবং 60, এটা কোন সংখ্যাতে খুব ইজিলি কাটে দেখো তো, সেটা হচ্ছে 12 দিয়ে কাটে। এই জন্য আমি ধরে নিচ্ছি যে টোটাল যে ডিস্টেন্সটা দূরত্বটা আমি ধরে নিলাম 12 কিলোমিটার, মোট ডিস্টেন্স 12 কিলোমিটার। আমরা জানি কি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে মোট ডিস্টেন্স কত 12। আচ্ছা টাইম কত হবে দেখো, টাইম এইখানে বলছে 1/3 24 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায়, 1/3। তাহলে 1/3 মানে কত হচ্ছে 24-এর 12-এর 1/3 হচ্ছে 4, 12-এর 1/3 4, মানে 12কে তুমি 3 দিয়ে ভাগ করে দেখো 4 আসছে। তাহলে এই 4 কিলোমিটার দূরত্ব ও যাচ্ছে 24 কিমি পার ঘন্টা গতিতে। তাহলে 4/24 প্লাস 1/4, 1/4 মানে কত 12-র 4 দিয়ে ভাগ করো 12কে, 12 দিয়ে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3। তাহলে এই 3 কিলোমিটার যাচ্ছে সে 36 কিলোমিটার গতিতে, তাহলে 36 প্লাস বাকি অংশ, তাহলে বাকি থাকলো কত দেখো 4 আর 3 7, টোটাল যেতে হবে 12, থাকলো 5 না, তাহলে 5, এই বাকি অংশ 60 কিলোমিটার গতিতে যাচ্ছে, তাহলে বাই হচ্ছে 60 হলো। আচ্ছা এগুলো কেটে ছোটো করে দাও, খুব ইজিলি হয়ে যাবে। তাহলে এটা দিয়ে কাটো দেখো 6 হচ্ছে, 4 6 24, 3 দিয়ে কাটো দেখো 12, 3 12 36, 5 12 60 হলো। আচ্ছা এটা লসগু নিয়ে নিই, তাহলে উপরে থাকছে দেখো 12 বাই, নিচে আমি আবার 12 লসগু নিলাম, তাহলে উপরে চলে আসছে 2, এখানে হলো 12কে 12, এখানে 12কে 12 মানে 1, তাহলে কত থাকলো এখানে উপরে থাকছে তাহলে তোমার 12, নিচে চলে আসলো 2 আর একে 3 4, নিচে আসছে 4, আর এই 12টা উপরে উঠে গেল। এটা কাটো দেখো 3 3 12, 3 4 12, তাহলে 3 12 36, তাহলে অপশান এ হবে সঠিক, 36 কিলোমিটার পার ঘন্টা। একটি পণ্যের ক্রয় মূল্যের 40% হলো তার বিক্রয় মূল্যের 30%-এর সমান। তাহলে ক্রয় মূল্যের 40% মানে 40%, এটা বলছে বিক্রয় মূল্যের 30%-এর সঙ্গে সমান আছে। তাহলে আমি ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য যদি আমরা একটা রেশিও বের করি, যে তাহলে 30/40 চলে আসছে, তাহলে 0 0 কাটা, তার মানে 3/4, তার মানে কোনো একটা জিনিস 3 টাকায় কিনেছে 4 টাকায় বেচেছে, তাহলে 1 টাকা তার প্রফিট। তাহলে এই যে লাভের শতকরা হার যদি বের করতে বলছে, তাহলে 1 টাকা লাভ হয়েছে কয় টাকার উপরে, ক্রয় মূল্যের উপরে, তাহলে 1/3 ইন্টু কত 100, আর 1/3 মানে 33/1/3 বা 33.33, এটা আমরা জানি অপশান সি হবে সঠিক। একটা বাসনের মুদ্রিত মূল্য 15,400 টাকা এবং এতে 12% ছাড় দেওয়া হয়। ক্রমিক ছাড় পাওয়ার জন্য হর্ষ দোকানদারের সাথে দর কষাকষি করে 10,164 টাকাতে বাসনটি কেনে। দোকানদারের দেওয়া দ্বিতীয় ছাড়টি কত ছিল? তাহলে প্রথম ছাড় দিয়েছে 12%, দ্বিতীয় আর কত ছাড় দিলে জিনিসটা 10,164 টাকাতে কিনতে পারবে। দেখো এটা অনেকভাবে করা যেতে পারে। প্রথমে দেখো এটা 12% ছাড় দিচ্ছে, তাহলে এই যে কত হচ্ছে 15,400 টাকার যদি 12% ছাড় দেয়, তাহলে 12% ছাড় দিলে 88%-এর দাম নিচ্ছে বাই 100, তাহলে 2 0 2 0 কাটা, তাহলে 154কে 88 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে দেখো 4 32 2, হাতে আমার হচ্ছে 3, 5 40 3 43 3, হাতে আমার 4, 8 8 8 4 12 ইন্টু 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে গুণ করে সেই একই আসবে, তাহলে 1232, তাহলে 2 3 আর 2 5, আচ্ছা 5, এটাও 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, তার মানে 13,552 টাকায় সে কিনেছে। 13,552 টাকা থেকে যদি আমি এই টাকাতে সে কিনছে 10,164 টাকা, তাহলে এর থেকে 10,164 টাকা বাদ দাও, তাহলে সে কত টাকা ছাড় পেলে আমরা পেয়ে যাবো। তাহলে 4 আছে কত হলে 12 হবে, 8 হলে, আচ্ছা 6 থেকে 7, 7 আছে কত হলে 12 হবে 15 হবে, 7, এটা 8 হলে এটাও, আচ্ছা 2 হয়ে গেল, তাহলে 2, তাহলে এখানে থাকছে তোমার 3, আচ্ছা এখানে থাকলো তোমার 3, 3388 টাকা। তাহলে 3388 টাকা সে ছাড় পেয়েছে। এই যে 3388 টাকা ছাড় পেয়েছে, এটা কত টাকার উপর পেয়েছে? নিশ্চয়ই এই যে আগে যে টাকাটা ছিল তারপরে ছাড় পেয়েছে, কত 13,552 উপরে ইন্টু কত, ইন্টু হচ্ছে তোমার 100, ফর্মুলার 100, মানে পার্সেন্টেজ করার জন্য 100। আচ্ছা
তাহলে কত হচ্ছে, এটা আমরা দেখতে বুঝতে পারছি যে যেহেতু এখানে যেহেতু 2 আছে, তাহলে এই 8কে 4 দিয়ে গুণ করলে তবে এখানটায় তোমার 2 আসবে। 4টা 32-এর 2, তাহলে এটা 4 দিয়ে গুণ করো, দেখো এটা 4 গুণ আসছে, মানে 3388 4 গুণ। 4 দিয়ে এটা কাটো, 4 25 100, তার মানে 25% অপশান ডি হবে সঠিক। একটি বৃত্তের ব্যাসার্ধ 35% বৃদ্ধি পেয়েছে, এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো এটা অনেকভাবে করা যেতে পারে। একটা হচ্ছে 35% যদি ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, সে আমরা একটা ফর্মুলা জানি না, যে x + y + xy/100। এবার বৃত্তের ব্যাসার্ধ দুটোই তোমার x হয়ে যাবে, তাহলে ফর্মুলা বসাও, 35 + 35 প্লাস কত, 35 × 35 বাই হচ্ছে ফর্মুলার 100, তাহলে এই পাশটা 70 হয়ে গেল। প্লাস আচ্ছা 35কে 35 দিয়ে গুণ করলে হবে কত, 1225 বাই তোমার হচ্ছে 100 এটা। তাহলে এখানে দেখো দুটো ঘর আগে দশমিক চলে আসবে, তাহলে 70 + 12.25, তার মানে 82.25, অপশান 2 হবে সঠিক, 82.25। একটি ত্রিভুজের উচ্চতা 35.7 সেমি এবং এটির ভূমি হলো উচ্চতার 1/7 ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া হলো হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা খুব ইজিলি করা যাবে। তাহলে দেখো ক্ষেত্রফল বলছে কত, ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে বলেছে, তাহলে ফর্মুলার হাফ, ভূমি কত 35.7, তাহলে 35.7 হচ্ছে তোমার সেন্টিমিটার হচ্ছে উচ্চতা, তাহলে 35.7 হচ্ছে তোমার উচ্চতা, আচ্ছা সরি 35.7 এটা তোমার হচ্ছে উচ্চতা দেওয়া আছে। ভূমি বলছে এই ভূমি হচ্ছে উচ্চতার 1/7 গুণ, তাহলে উচ্চতা কত হচ্ছে 35.7, তার 1/7 গুণ মানে 7 দিয়ে ভাগ, এটা তোমার। আচ্ছা এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত হচ্ছে দেখো, তাহলে 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে হচ্ছে 5 7 35, আচ্ছা এক ঘর থাকছে, তাহলে 51, আচ্ছা 51কে তোমার এটা গুণ করো, দেখো এটা গুণ করলে 91 পয়েন্ট সামথিং আসবে, 91 পয়েন্ট সামথিং, মানে অপশান এ হবে সঠিক। এই ছিল আজকে SCGD এর বিগত বছরের সলভ পেপার অঙ্কের। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। থ্যাংক ইউ, বাই।